কেমন আছো বাচ্চারা? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তারপরে গত ক্লাসে খুব সুন্দর একটা SW দিয়েছিলাম, এটা আমার জন্য খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। যেটা হচ্ছে কি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটা বর্ণনা। সবাই লিখে এনেছো? সবাই হোমওয়ার্ক করেছো তো? ভেরি গুড। আচ্ছা, তাহলে কে কেমন লিখেছো বলো তো? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বেশি সুন্দর তোমাদের কাছে কোনটা লাগে বলতে পারো? আচ্ছা, আমি যেহেতু শুনতে পাচ্ছি না, আমি আমারটা বলি। আমার বাংলাদেশে সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর, সমুদ্র সৈকত। এটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। এবং আরেকটা যেটা সুন্দর সেটা আমি এখন পর্যন্ত দেখিনি, সেটা হচ্ছে কি, সুন্দরবন। যদিও আমি সুন্দরবনটা কাছ থেকে দেখিনি, দূর থেকে টিভিতে দেখা, বাট তারপরেও আমার কাছে সুন্দরবনটা খুব আশ্চর্যান্বিত লাগে। এই যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা ম্যানগ্রোভ বন আছে, সে বনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণ আছে, কত রকম বন্য পশুরা বসবাস করছে। যেমন আমরা বসবাস করছি, ঠিক তারাও ওরকমভাবেই বসবাস করছে। এই যে পাশাপাশি আমাদের যে সহ অবস্থান, যেটা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। যে আমাদের প্রকৃতিটা কত সমৃদ্ধশালী, ঠিক তেমনি যেমন আমাদের দেশে রয়েছে অনেক নদ নদী, তাই না? এত নদ নদী রয়েছে, এত সব ঋতু রয়েছে, ষড় ঋতুর দেশ আমাদের দেশটা। আমার কাছে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি আসলেই খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। গ্রামের যে রূপটা আছে তোমরা দেখেছো, যেটা আমরা এত ভালোভাবে দেখিনি, অত অসাধারণ। সবুজ সবুজ মাঠ ঘাট, যখন ধান ক্ষেত করা হয়, ধানের সবুজ সবুজ গাছগুলো যখন উঠে, কচি কচি শীষ ধানের, কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। ঠিক তেমনি যখন সরিষা খেতে যাবে, তখন সরিষার হলুদ ফুল, যতদূর চোখ যায় হলুদ, পুরো মাঠ ভরা হলুদ ফুল, কত সুন্দর। আসলেই আমাদের দেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এই সুন্দর একটা দেশকে সুন্দরভাবে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এই সৌন্দর্যটা ধরে রাখার দায়িত্ব আমাদের, এবং আমাদের পরবর্তী জেনারেশন, তোমাদের। তো এটা নিয়ে তোমাদের কি চিন্তা, আমার খুবই দেখার ইচ্ছে ছিল। তোমরা কি SW এনেছো? যে তোমাদের নিজেদের দেশের সৌন্দর্য সম্বন্ধে তোমাদের কি চিন্তা, কি মনে আছে যে আমাদের দেশটা কতখানি সুন্দর, কীরকম? যাই হোক, হচ্ছে না, তো আমি আমারটা লিখছি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। ওকে, প্রথমটা কি দিব? প্রাকৃতিক সৌন্দর্য প্রথম হচ্ছে বাংলাদেশ ষড় ঋতুর দেশ। ঠিক আছে, বাংলাদেশ 6 ঋতুর দেশ। 2 নাম্বার হবে এই দেশের বয়ে গেছে, এ বয়ে গেছে অসংখ্য নদ নদী। ঠিক আছে, এই দেশে বয়ে গেছে অসংখ্য নদ নদী। 3 নাম্বার কি হবে? এই দেশে রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত
কি বলো তো? বঙ্গোপসাগর তো সবাই জানি। ঠিক আছে, এই দেশে রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত বঙ্গোপসাগর। প্রথমটা লেখা শেষ হয়েছে, আমি প্রথমটা মুছে দিচ্ছি কারণ আরো লিখতে হবে তো। তোমরা কিভাবে লিখেছো জানি না, আমি পয়েন্ট আকারে 5টা লিখে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। প্যারা আকারে লিখলেও ভালোই লাগবে, খারাপ হবে না। 4 নাম্বার হচ্ছে এই দেশে রয়েছে আরেকটা কি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ঠিক আছে, ঝটপট লেখো, আমি পরেরটা মুছে দিই। বাংলাদেশে রয়েছে ঠিক আছে বড় পর্বতমালা। আরো লেখা যায়, অনেক লেখা যায়, সৌন্দর্যের তো বর্ণনার তো শেষ নেই, বাট আমি 5টা একটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে রাখছি, এই জন্য 5টা দিলাম। আরও যদি তোর লেখা লিখো তোমরা খুবই ভালো কথা। এবং বাংলাদেশের সৌন্দর্য তো আসলে শেষ করার মতো না, অনেক সৌন্দর্য, অনেক সুন্দর বাংলাদেশ, অনেক সুন্দর করে বর্ণনা লেখা যায়। তো আমি 5টা লিখলাম, তোমরা 5টা লিখো, সাথে তোমাদের যেটা লিখেছো অবশ্যই আশা করি সুন্দর হয়েছে। ঠিক আছে, ঝটপট শেষ করো কারণ আমরা আমাদের পড়ায় ফিরে যাব। আজকে আশা করছি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। লিখেছো? ঝটপট ঝটপট। ঠিক আছে, আচ্ছা এখন মুছে দিচ্ছি কারণ আমাদের পড়াটাতেই হচ্ছে। ঝটপট পড়ায় ফিরে যেতে হবে। বই, সবাই বই খোলো, বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 26। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে SWটা গেল, আমরা বইয়ে ফিরে যাই। সবাই বই খোলো, বইয়ের পৃষ্ঠা নাম্বার কত? 26, তাই না? 26 নাম্বার ঝটপট বের করো। আমরা আজকে পাঠ 7 আর 8 থেকে শুরু করছি। পৃথিবীর মহাসাগরগুলোর অবস্থান ও গুরুত্ব। সাগর এমন একটি নির্দিষ্ট পানি রাশি যা মহাসাগর থেকে ছোট। পৃথিবীর যে মহাসাগরগুলো আছে, প্রথম হচ্ছে নদী, নদী নালা গেল, তারপর হচ্ছে সাগর বলতে পারি, সাগরের পরে চলে যাব মহাসাগর, মানে সাগরের চেয়েও সেটা বড়, অনেক বড়। সেই মহাসাগরগুলো নিয়ে আমরা এখন পড়ব এবং এই মহাসাগরগুলোর কোথায় আছে এবং তার গুরুত্বটা কতখানি সেগুলো সম্বন্ধে পড়ব। আচ্ছা, সাগর এমন একটি নির্দিষ্ট পানি রাশি যা মহাসাগর থেকে ছোট, অর্থাৎ মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে। মহাসাগর থেকে আয়তনে ছোট সেগুলোকে আমরা সাগর বলবো। আচ্ছা, সাগর হলো পৃথিবীর সকল মহাসাগরীয় পানির আন্তঃযোগাযোগ ব্যবস্থা। এই যে মহাসাগরগুলো পৃথিবীতে আছে
সেই মহাসাগরগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করা হয় সাগরের মাধ্যমে। মানে মহাসাগর তো অনেক বড়, তাহলে একটা তুমি চিন্তা করে দেখো, ঢাকা থেকে চিটাগং দুইটাই বড় দুইটা শহর, এই দুইটা শহরের মাঝখানে আমরা যোগাযোগ স্থাপন করছি কি করে? মাঝখানে যে রাস্তা করা হয়েছে সেই রাস্তাতে, তাই না? তাহলে সেই রাস্তাতে যদি যোগাযোগ করা হয়, সেই যোগাযোগটা আমরা কি করছি, মাঝখানে যে পথটাকে, সেই পথটাকে যদি আমি সাগর হিসাবে ধরি এবং ঢাকা আর চট্টগ্রাম দুইটাকে যদি আমি মহাসাগর হিসাবে ধরি, তাহলে একটু চিন্তা করে দেখো যে সাগরটা কিসের কাজ করছে? দুইটা যোগাযোগের কাজ করছে। ঠিক মহাসাগর দুইটা যদি এরকম হয়, পৃথিবীতে দুই জায়গায় আছে, তাদের দুইটার মধ্যে যে সংযোগ স্থাপন করা হচ্ছে সেইটা হচ্ছে সাগর। বুঝতে পারছো? আচ্ছা, পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের প্রায় 71% পানি এবং 29% স্থলভাগ রয়েছে। আর এবার আমরা প্রথমে কয়েকটি মহাসাগরের অবস্থান সম্পর্কে অবহিত হব, তারপর জানবো আমাদের বঙ্গোপসাগরের কথা। প্রথমে জানবো পৃথিবীর কতগুলো মহাদেশ সম্বন্ধে, তারপরে আমরা আমাদের নিজেদের যে সাগর বঙ্গোপসাগর তার সম্বন্ধে পড়বো। ঠিক আছে? ওকে, চলো তাহলে চলে যাচ্ছি প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আর এই নামের পেছনে একটি কাহিনী আছে। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ মুজালিন অথবা ম্যাজিলন এই মহাসাগরের নাম দেন প্যাসিফিক। পর্তুগিজ একজন নাবিক, সে নাবিক তো জানো যে সাগরে কি করে, জাহাজ নিয়ে ভ্রমণ করে, কেন? বাণিজ্যের উদ্দেশ্যে। সেই নাবিক ফার্দিনান্দ মুজালিন বা ম্যাজিলন এই মহাসাগরটার নাম দেন প্রথমে প্যাসিফিক। প্যাসিফিক শব্দের অর্থ শান্ত। তাহলে যখন উনি এই সাগরটা আবিষ্কার করেছেন, নিশ্চয়ই এই সাগরটা শান্ত ছিল, অন্য সব মহাসাগরের মতো এত উত্তাল ছিল না। আচ্ছা, এই জলরাশির শান্ত রূপ দেখে তিনি এর নামকরণ করেন, যা বলেছিলাম। পানির বিস্তার, গভীরতা ও আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের 1/3 স্থান জুড়ে আছে এই মহাসাগর। এটি পৃথিবীর অর্ধেক পানির আধার। মানে পৃথিবীতে যত পানি আছে, যত মহাসাগর যত রকম পানি আছে, এখানে সবচেয়ে অর্ধেকটাই হচ্ছে এই মহাসাগরে আছে। এই মহাসাগরে 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে, ছোট ছোট 25,000-এর চেয়েও বেশি দ্বীপ রয়েছে। এই সংখ্যা পৃথিবীর অন্য সব সাগর মহাসাগরের দ্বীপের অর্ধেক। প্রশান্ত মহাসাগরে মিশেছে এমন সাগরগুলোর মধ্যে রয়েছে জাপান সাগর, পিচ সাগর ও চীন সাগর। এই যে বলেছিলাম অন্তঃসংযোগ যেটা করা হয় 200 মহাসাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগরের সাথে মিশেছে। তাহলে কোন কোন সাগর? জাপান সাগর, পিচ সাগর ও চীন সাগর। বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে প্রশান্ত মহাসাগরের কথা। এবার চলে যাচ্ছি আটলান্টিক মহাসাগর। প্রাচীনকালে রোমানরা সম্ভবত আটলাস পর্বতের নামানুসারে এই মহাসাগরের নাম দেন আটলান্টিক। আটলাস যে পর্বত ছিল, সেই পর্বতের নাম অনুসারে প্রাচীনকালে রোমানরা যারা ছিল তারা এই সাগরের নাম দেয় আটলান্টিক। আবার অনেকে মনে করেন রূপকথার হারানো রাজ্য আটলান্টিস দ্বীপপুঞ্জ থেকে আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয়েছে। এক একজনের এক একটা মান, যে এই রূপকথায় যে একটা রাজ্য ছিল রূপকথায়, মানে গল্পে, যেটা হচ্ছে হারিয়ে গেছে, সেটার নাম ছিল কি? আটলান্টিস দ্বীপপুঞ্জ। সেই থেকে এই সাগরের নামকরণ করা হয়েছে। আচ্ছা, মহাসাগরগুলোর মধ্যে আয়তনে এটি দ্বিতীয় হলেও গুরুত্বের দিক দিয়ে প্রথম। যদিও প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়, আটলান্টিক মহাসাগর দ্বিতীয়, তারপরেও গুরুত্বের দিক থেকে এই মহাসাগর 1 নম্বর। এই মহাসাগর দখল করে আছে পৃথিবীর 20% জায়গা। আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক এই 2 ভাগে বিভক্ত। আটলান্টিক মহাসাগরটা 2টা ভাগে বিভক্ত, উত্তর আর দক্ষিণ। এই মহাসাগরের পূর্ব দিকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিম, উত্তর ও দক্ষিণে আমেরিকা আছে। ঠিক আছে? এই মহাসাগরের পূর্ব দিকে আছে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা। উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে আর্কটিক মহাসাগর এবং
অ্যান্টার্কটিক মহাসাগর। এটা কোথায় রয়েছে? উত্তর এবং দক্ষিণে। গভীরতার দিক থেকে এই মহাসাগরের স্থান তৃতীয়, যদিও এটা দ্বিতীয় বড় আয়তনের দিক থেকে, কিন্তু এইটার গভীরতার দিক থেকে তৃতীয়, তার মানে আরও একটা গভীর সাগর রয়েছে, মহাসাগর। এবার চলে যাচ্ছি ভারত মহাসাগরের কথা। মহাসাগরগুলোর মধ্যে ভারত মহাসাগর আয়তনের দিক থেকে তৃতীয় এবং গভীরতার দিক থেকে দ্বিতীয়। তাহলে আয়তন এবং গভীরতার দিক থেকে প্রথম হচ্ছে প্রশান্ত মহাসাগর, তারপরে আয়তনের দিক থেকে দ্বিতীয় হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর তৃতীয় হচ্ছে ভারত মহাসাগর। কিন্তু গভীরতার দিক থেকে ভারত মহাসাগর দ্বিতীয়, আটলান্টিক মহাসাগর তৃতীয়। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এই মহাসাগরে এই বিশ্বের প্রায় 20% জলরাশি এই মহাসাগর ধারণ করে আছে। এই মহাসাগরের উত্তরে কি আছে? এশিয়া, পশ্চিমে আফ্রিকা, পূর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত। এই মহাসাগরের উত্তরে আরব মহাদেশ ও বঙ্গোপসাগর আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মহাসাগরের সাথে সংযুক্ত কি কি সাগর আছে? বঙ্গোপসাগর এবং আরব সাগর। বোঝা গেছে? ঠিক আছে, এবার চলে আসি আমাদের নিজেদের দেশ বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে বিস্তৃত জলরাশির নাম বঙ্গোপসাগর। এটি আসলে ভারত মহাসাগরেরই উত্তর দিকের প্রশস্ত অংশ। যদিও বঙ্গোপসাগর একটা বিস্তৃত জলরাশি, কিন্তু এটা মূলত ভারত মহাসাগরের দক্ষিণ দিকে প্রশস্ত একটা অংশ। বাংলাদেশে সেটা কি হচ্ছে? আমাদের ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, কর্ণফুলী সহ অসংখ্য নদ নদীর জলপ্রবাহ এসে মিশেছে বঙ্গোপসাগরে। তাহলে প্রথম কথা হচ্ছে মহাসাগরের সাথে এসে মিশেছে সাগর, আর সাগরের সাথে মিশেছে কি? বড় বড় নদ নদীগুলো। মায়ানমারের ইরাবতী ও নাফ নদীও এসে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। শুধু বাংলাদেশ না, মায়ানমার, আমাদের পাশেই যে একটা দেশ আছে মায়ানমার, তারও দুইটা নদী আছে, ইরাবতী এবং নাফ। এই দুইটা বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। এই সাগরের উত্তরে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ। এই বঙ্গোপসাগরের উত্তরে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, দুইটা অংশ মিলেই আছে। দক্ষিণে ভারত মহাসাগর, পূর্ব দিকে মিয়ানমার ও বাংলাদেশ অংশ, এবং পশ্চিমে ভারত ও শ্রীলঙ্কা। তাহলে এই যে বঙ্গোপসাগরটা বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর, এই সব কিছু ঘিরেই বঙ্গোপসাগরটা আছে। বঙ্গোপসাগরের দক্ষিণে আরও রয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। বঙ্গোপসাগরের দক্ষিণে আরেকটা কি আছে? শুধু ভারত মহাসাগর নয়, সাথে আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপটা। বঙ্গোপসাগরের আয়তন প্রায় 22 লক্ষ কিলোমিটার, বিশাল 22 লক্ষ কিলোমিটার। এই সাগরের গড় গভীরতা 5 কিলোমিটারেরও বেশি। এই সাগরের যে গভীরতা 5 কিলোমিটারেরও বেশি। বঙ্গোপসাগরে রয়েছে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমরা তো সবাই জানি বাংলাদেশে একটা প্রবাল দ্বীপ যেটা সেন্ট মার্টিন, সেটা বঙ্গোপসাগরে অবস্থিত। এছাড়াও রয়েছে মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা প্রভৃতি দ্বীপ। এই যে বাংলাদেশের আশেপাশে বঙ্গোপসাগরের কাছেই ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু দ্বীপ বাংলাদেশের চারপাশে বলবো দক্ষিণ দিকেই বেশি। সেটা হচ্ছে এই দ্বীপগুলোতে মানুষ বসবাস করছে। মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, এইসব জায়গাগুলোতে, এগুলো একটা দ্বীপ বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হয়েছে। এখানে মানুষ বসবাস করে, এটা বাংলাদেশের মধ্যেই আছে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বঙ্গোপসাগরের নিকটে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটা? মংলা আর চট্টগ্রাম। এই চট্টগ্রামটা বঙ্গোপসাগরের নিকটে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। দ্বিতীয় বৃহত্তম বন্দর খুলনার মংলাও বঙ্গোপসাগরের নিকটে অবস্থিত। দুইটাই যে সমুদ্র বন্দর অবশ্যই বঙ্গোপসাগরের নিকটে অবস্থিত। চট্টগ্রামটা যেমন নিকটে অবস্থিত, মংলাটাও ঠিক তাই। পটুয়াখালীর পায়রা নদীর মোহনায় বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণাধীন রয়েছে। বাংলাদেশের দুইটা সমুদ্র বন্দর এখন সচল আছে এবং আরেকটা তৈরি করা হচ্ছে। সেটা কোথায়? পায়রা সমুদ্র বন্দর, সেটা পটুয়াখালীতে। এটাও বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর হবে, সেটা নির্মাণাধীন আছে, এখনো তৈরি সম্পূর্ণ হয়নি। এছাড়াও বঙ্গোপসাগরের তীরবর্তী অন্য বিখ্যাত সমুদ্র বন্দরগুলোর মধ্যে রয়েছে ভারতের কলকাতা,
চেন্নাই, শ্রীলঙ্কার কলম্বো, মিয়ানমারের ইয়াঙ্গুন ও আকিবা। বঙ্গোপসাগরের তীরবর্তী বিখ্যাত সমুদ্র বন্দরগুলো রয়েছে। শুধু যে বঙ্গোপসাগর, তার ছাড়াও ভারতের কলকাতাতে একটা সমুদ্র বন্দর আছে, চেন্নাইতে আছে, শ্রীলঙ্কার কলম্বোতে আছে, আর মিয়ানমারের ইয়াঙ্গুন এবং আকিবাতে আছে। আচ্ছা, বঙ্গোপসাগর নানা কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রধান সংযোগস্থল এই বঙ্গোপসাগরের মধ্য দিয়েই। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট মৌসুমি বায়ুর প্রবাহে আমাদের দেশে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের দেশে তাহলে বৃষ্টিপাতের হচ্ছে কি বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ুর কারণে। এই বৃষ্টির ফলে কৃষি নির্ভর আমাদের দেশে নানা ফসল জন্মায়। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে বঙ্গোপসাগরের কারণে যে মৌসুমি বায়ুটা হয়, সেই বায়ুর প্রভাবে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে আমাদের দেশটা যেহেতু কৃষি প্রধান দেশ, এবং এই কৃষি প্রধান দেশের প্রধান কৃষির উৎস হচ্ছে যে আমরা বৃষ্টির উপর নির্ভরশীল অবশ্যই। এখন যদিও আমরা বিভিন্ন রকম যন্ত্রচালিত প্রযুক্তি ব্যবহার করছি পানি উৎপাদন করার জন্য, সেচের জন্য, কিন্তু আমরা প্রথম থেকেই কিন্তু বৃষ্টির উপরই নির্ভরশীল ছিলাম, তাই না? তো তাহলে এই বঙ্গোপসাগরের যে মৌসুমি বায়ুটা আমাদের দেশের কৃষির জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট। বঙ্গোপসাগরে রয়েছে প্রচুর মৎস্য সম্পদ। হাজার হাজার মানুষ এই মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। বঙ্গোপসাগরে তারা বড় বড় নৌকা খাটিয়ে বঙ্গোপসাগরে যাচ্ছে, মাছ ধরছে, এই মাছ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করছে। এই হাজার হাজার জেলেদের জীবনের একমাত্র উৎস হচ্ছে এই বঙ্গোপসাগর। আচ্ছা, এই কথাই এখানে বলেছে। প্রায় 500 প্রজাতির মাছ রয়েছে এই সাগরে। এর মধ্যে রূপচাঁদা, ইলিশ, ছুরি, লইট্টা, ফাইসা, পোয়া, কোরাল প্রভৃতির নাম করা যায়। শুধু 10 রকমের চিংড়ি রয়েছে এই সাগরে। চিংড়ির মধ্যেই 10 প্রকারের চিংড়ি রয়েছে। আচ্ছা, তারপরে কি আছে, দেশের চাহিদা মিটিয়ে এসব মাছ বিদেশেও রপ্তানি করা হয়। তাছাড়া বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে বিপুল গ্যাস সম্পদ। এই যে আমাদের দেশে যে গ্যাসের এত বড় খনি, এই খনি বঙ্গোপসাগরের নিচেও রয়েছে। আমাদের দেশের উপকূলীয় এলাকার অধিবাসীরা বঙ্গোপসাগরের পানি থেকে লবণ উৎপাদন করে। এটা তো আমরা সবাই মোটামুটি জানি, বঙ্গোপসাগরের পানি লবণাক্ত। এই লবণযুক্ত পানি থেকেই লবণ উৎপাদন করা হয়। তাতে দেশের লবণের চাহিদা প্রায় সবটুকু মিটে যায়। সাগরের শঙ্খ, শামুক, ঝিনুক সংগ্রহ করেও অনেক লোক জীবিকা নির্বাহ করছে। কক্সবাজারে গড়ে উঠেছে ঝিনুক শিল্প। এই যে সমুদ্রের পানিতে ভেসে যে ঝিনুক আসতেছে, এই ঝিনুক সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে, এবং একটা শিল্পই তৈরি হয়েছে, ঝিনুক শিল্প। এখানে অজস্র মানুষ নিশ্চয়ই কাজ করছে, তাদের জীবিকা নির্বাহ করছে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র। আমরা আগেই জেনেছি এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। বাংলাদেশ সরকার মহেশখালী দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগরের বুকে গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করেছে। বাংলাদেশে যে পর্যটন শিল্প, এই পর্যটন শিল্প থেকে প্রতি বছর হাজার হাজার কি বলে যে আমরা পাচ্ছি, হাজার হাজার বলবো না, লাখে লাখই বলতে পারি, যে যখন আমাদের শীতকালটা আসে, পর্যটন মৌসুম আসে, ওই সময় অনেক মুদ্রা অর্জন হয়, বৈদেশিক মুদ্রাও অর্জন হয়। কারণ বাংলাদেশের বাহিরের যারা আছে, তারা বাংলাদেশের এই সমুদ্র সৈকত দেখার জন্য বিদেশি পর্যটকরা আসে, যার কারণে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হচ্ছে, আমাদের দেশও সমৃদ্ধশালী হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের সরকার মহেশখালী যে দ্বীপ আছে বঙ্গোপসাগরের কাছে, একটু আগেই আমরা পড়েছিলাম, সেই দ্বীপে নিকটবর্তী মহেশখালী দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগরের বুকে গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। একটা মহেশখালীর কাছে পটুয়াখালীতে যেমন একটা সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে, ঠিক তেমনি মহেশখালীতেও একটা নির্মাণ করার পরিকল্পনা চলছে। একটা নির্মাণাধীন আছে, সেটা হচ্ছে পটুয়াখালীর কোথায়, পায়রা বন্দর, তাই না? আরেকটা হচ্ছে 4 নাম্বার যেটা চিন্তা করছে, যে মহেশখালীতেও আরেকটা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবে। আচ্ছা, মহাসাগর ও সাগরের গুরুত্ব। পৃথিবীব্যাপী যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য গড়ে তোলার ক্ষেত্রে সাগর ও মহাসাগরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা উপমহাদেশের উপকূল হয়ে উপমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের
কালিকট বন্দরে উপস্থিত হন। তোমরা তো সবাই জানো ভাস্কো দা গামা কে। উনি বিভিন্ন দেশ আবিষ্কার করেছে এই সমুদ্র পথেই। উনি আফ্রিকা মহাদেশের উপকূলটা হয়ে তার জাহাজ নিয়ে উপমহাদেশ অন্তরী প্রদক্ষিণ করে ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের কালীঘাট বন্দরে উপস্থিত হন। ঠিক আছে, আচ্ছা। এতে পশ্চিমের সাথে পূর্বের যোগাযোগের পথ খুলে যায়। ঠিক আছে, তাহলে তার পশ্চিমের সাথে পূর্বের যে যোগাযোগের তার যে মাধ্যমটা, এটা খুব ইজি হয়ে যায়। বিভিন্ন সাগর ও মহাসাগর মৎস্য সম্পদে ভরপুর এবং তাদের তলদেশে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে। মৎস্য শিকার সাগর মহাসাগরের উপকূলীয় এলাকার আদিবাসীদের অর্থনৈতিক উপজীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া উপকূলীয় এলাকায় প্রাপ্ত বিভিন্ন খনিজ যেমন জিরকন, মোনাজাইট, লিমেনাইট, সীসা, লোহা, তামা ইত্যাদি অত্যন্ত মূল্যবান। অষ্টম শতকে আরবের বণিকেরা আরব সাগর ও ভারত মহাসাগর পাড়ি দিয়ে আমাদের চট্টগ্রাম বন্দরে আসে। কোন শতকে? অষ্টম শতকে আরবের যে বণিকেরা তারা আসছে আমাদের দেশে বাণিজ্যের জন্য। সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ও জ্ঞান চর্চার প্রসারও ঘটে এইভাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই তো সভ্যতার বিকাশ এবং জ্ঞান চর্চার পরিচয় ঘটবে, তাই না? সেটাই। সাগর ও মহাসাগরগুলোর নিকটস্থ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে সারা পৃথিবীতে অনেক মনোরম পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। শুধুমাত্র যে আমাদের বাংলাদেশে তা না, বাহিরেও অনেক দেশে এরকম পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সাগর মহাসাগরগুলোর কাছাকাছি যে দ্বীপপুঞ্জ আছে সেগুলোকে কেন্দ্র করে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এই সাগর মহাসাগর সম্বন্ধে ভালো মতো দেখা হলো, কয়েকটা মহাসাগর সম্বন্ধে পড়া হলো, সাথে আমাদের যে সাগর বঙ্গোপসাগর সেই সম্পর্কে পড়া হলো, তার গুরুত্ব দেখলাম, তাই না? আচ্ছা, এবার কাজগুলো দেখি কি আছে। 1 নাম্বার কাজ, বিভিন্ন মহাসাগরের অবস্থানের একটি তালিকা তৈরি করো। এই যে পৃথিবীতে মহাসাগরগুলো আছে, কয়টি? 5টি মহাসাগর, সেগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। এটা পৃথিবীর অবশ্যই মানচিত্র, পৃথিবীর পুরো গ্লোব একটা মানচিত্র থাকতে হবে, তাহলে আমরা এই কাজটা করতে পারবো। আচ্ছা, এছাড়া তো আমরা জানি পৃথিবীতে মহাসাগর আছে 5টি, তাই না? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে বঙ্গোপসাগর কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কয়েকটি কারণ উল্লেখ করে সেগুলো প্রদর্শন করো। এই কাজটা আমি এখন তোমাদের করে দিতে পারি যে বঙ্গোপসাগর কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক নাম্বার গুরুত্বপূর্ণ কারণ, এই মহাসাগর আমার কাছে এটা ফার্স্টে মনে হলো, গুরুত্বের দিকে গেলাম না, আমার প্রথম যেটা মনে হলো যে এই মহাসাগরে মাছ ধরে হাজার হাজার জেলে পরিবার বেঁচে আছে। খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো, আমার ফার্স্ট এটাই মনে হয়েছে, জীবন ধারণ করছে। দ্বিতীয় হচ্ছে অবশ্যই এটা লেখা দরকার যে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ু, তাই না? বায়ু ফলে এদেশে অধিক বৃষ্টিপাত হয়
যা কৃষির জন্য কি লাভজনক। 3 নাম্বারটা কি হতে পারে? 3 নাম্বার আমার যেটা মনে হচ্ছে, আমি এমনিই লিখে যাচ্ছি, যে বঙ্গোপসাগরে যে লবণ উৎপাদন হচ্ছে তা আমাদের দেশে লবণের চাহিদা পূরণ করছে। বঙ্গোপসাগরে এই সাগর থেকে আচ্ছা, এত নিচে লিখলে তোমাদের সমস্যা হবে, তারপর নিচে আমি লিখলাম না, এত নিচে লেখা দরকার নেই, আমি উপরেই লিখছি, অল্প অল্প করে লিখছি, তোমরা ঝটপট তুলে নাও। এটা হয়েছে, প্রথমটা লেখা হয়েছে, ঝটপট লিখে নাও। মুছে দিচ্ছি প্রথমটা। তিন নাম্বার হচ্ছে এই সাগর থেকে উৎপন্ন লবণ দেশের লবণের চাহিদা পূরণ করে। ঠিক আছে, ঝটপট লেখো পরেরটা। হয়েছে, আমি 2 নাম্বারটা মুছে দিচ্ছি, কারণ আমাকে তো আরো লিখতে হবে, তাই না? ঠিক আছে, আমি 4 নাম্বারটা দিচ্ছি। এই সাগরে পাওয়া যায় প্রায়, হ্যাঁ, এই কক্সবাজারে গড়ে উঠেছে ঝিনুক শিল্প, তাই না? এই বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে ঝিনুক শিল্প। ওকে, আচ্ছা, লাস্ট হবে প্রতি বছর পর্যটন কেন্দ্র হিসেবে আমাদের দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয়, তাই না? আমি এই কথাটা কিভাবে লিখতে পারি, যে বঙ্গোপসাগর বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র বঙ্গোপসাগর, না এভাবে না, সুন্দর করে লিখলে কিভাবে হবে, যে বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র এই বঙ্গোপসাগর থেকে প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হয়। ঠিক আছে, বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র বঙ্গোপসাগর থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ঠিক আছে,
দেখো আমি কিন্তু এই যে অ্যান্সারগুলো তোমাদের সামনেই মুখে মুখে করে দিলাম, তাই না? আমি কি খুব বেশি চিন্তা করে করেছি? আমার মনের মধ্যে পড়ার পরে যা এসেছে আমি কিন্তু তাই লিখেছি। আমি চাই তোমাদের মধ্যেও এইরকম চিন্তা আসুক। এই যে লেখাগুলো, এগুলো কি আমি আগে চিন্তা করেছি? করিনি। মাত্র আমি তোমাদের সাথে এই পাঠটা পড়লাম, পড়ার পরে আমার মনের মধ্যে যেই চিন্তাগুলি এসেছে যে হ্যাঁ বঙ্গোপসাগর থেকে আমরা কী কী পাচ্ছি, আমি ঝটঝট করে লিখে গেছি। আমি কি খুব ইম্পর্টেন্ট কোনটা, কম ইম্পর্টেন্ট কোনটা চিন্তা করেছি? করিনি। তোমাদের এভাবে মাথা খাটাতে হবে এবং কি করে একটা লাইন সুন্দর করে লেখা যায় সেটা চিন্তা করতে হবে। তাহলেই তোমাদের এই সৃজনশীল পদ্ধতিতে তোমরা সবচেয়ে ভালো নাম্বার তুলতে পারবে। আদারওয়াইজ এত ভালো নাম্বার তোমরা তুলতে পারবে না, তাই না? কারণ মাথা খাটাতে হবে। সৃজনশীল প্রশ্নটা এরকম মাথা খাটানোর মতো। মাথা যখন তুমি খাটাবে না তখন তুমি আর পারবে না। এই হচ্ছে সৃজনশীলের নমুনা। ঠিক আছে, তাহলে এটা সবার লেখা হয়েছে। আমাদের এই অধ্যায়টা আজকে শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায় শেষ যেহেতু হলো, আমাদের এই অধ্যায়ের লাস্ট বাড়ির কাজ কি থাকবে? পুরো অধ্যায়টা ভালোভাবে রিডিং পড়বে, এশিয়া মহাদেশটা সম্বন্ধে পড়বে এবং তার সাথে সাথে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ আছে সেই সম্বন্ধে পড়বে। সাগর মহাসাগর সম্বন্ধেও হালকা একটা বর্ণনা তোমাদের দেয়া হয়েছে, সেটা পড়বে। ঠিক আছে, আর অবশ্যই আমাদের যে বাড়ির কাজগুলো দেয়া হয় এগুলো ভালোভাবে গুরুত্বের সাথে নেবে, কারণ এইখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে। আমি বারবার তোমাদের বলছি যে বাড়ির কাজগুলো থেকেই বা তোমাদের বইয়ের মধ্যে যে কাজগুলো থাকে এই কাজগুলো থেকেই কিন্তু পরীক্ষার হলে দেওয়ার সব পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। তো অবশ্যই গুরুত্বের সাথে পড়বে, ভালোভাবে অধ্যায়টা রিডিং পড়বে। আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থেকে সবাই। আল্লাহ হাফেজ।